خفية إنه لا يحب المعتدين صدق الله العظيم السلام عليكم জিও শপ লিমিটেডের জেলা ডিলার নরসিংদী সভাপতি জোবায়েত আহমেদ সরকারকে তার শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জোবায়েত। তো আজকের এই কৃষক সমাবেশে আপনারা সবাই আসছেন, এতে আমরা আনন্দিত এবং জেবাসবের পক্ষ থেকে জেবাসবের প্রতিষ্ঠাতা মালিক এবং আজকের প্রধান অতিথি স্বাক্ষরচন্দ্র বণিক, প্রধান আলোচক মোহাম্মদ বাকিনুল ইসলাম এবং বিশেষ অতিথি মোহাম্মদ এমদাদুল হক আমিরুল ও বিশেষ অতিথি মোহাম্মদ জয়নাল আবেদিন সরকার এবং আপনারা আসায় আমি খুবই আনন্দিত। ক্ষমা করবেন, ঠিক না? তো যাই হোক, আজকে আমি নিজেই সাধুবাদ দিচ্ছি জোবায়েত সাহেবকে যে এত সুন্দর একটা আয়োজন আপনাদের উপস্থিতির মাধ্যমে করেছেন, ঠিক না? তো যাই হোক, আমরা কাল জীবন করবো না। তো বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা সম্মানিত ব্যক্তিরা তাদের ব্যাপারে, তো আপনারা এই নরসিংদী পাঁচজনাতে কৃষিকাজ করে থাকেন। তো এই কৃষি বিষয় নিয়ে আমাদের জেবা শপ লিমিটেডের যে আপনার ট্রেনিং হেড আছেন, আপনাদের সঙ্গে আমাদের যে সামনে দেখতে পাচ্ছেন সাধারণ সম্পাদক জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ নরসিংদী স্যারকে আসন গ্রহণ করার অনুরোধ করছি। এবং আমাদের মাঝে অলরেডি উপস্থিত হয়ে আসন গ্রহণ করেছেন, আমরা বুঝতে পারিনি, মোহাম্মদ এমদাদুল হক আমিরুল সাহেব, সভাপতি পাঁচদোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল বিএনপি ও সভাপতি নিহাব বাজার জামে মসজিদ। স্যার আমাদের এমডি স্যারের পাশে বসে আছেন, ঠিক কিনা? তো যাই হোক, আমাদের যে কাঙ্ক্ষিত মানুষগুলো আরেকজন উপস্থিত আছেন আমাদের মাঝে, বিমল সরকারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এমদাদুল হক আমিরুল স্যারকে, সভাপতি পাঁচদোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল বিএনপি ও সভাপতি নিহাব বাজার জামে মসজিদ স্যারকে আমাদের জোবায়েত আহমেদ সরকার ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন জেলা শপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কামাল হোসেন স্যারকে। মোহাম্মদ কামাল হোসেন স্যার সাধারণ সম্পাদক জেলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ নরসিংদী। আসসালামু আলাইকুম। এবং সুস্থতার সাথে এখানে আসার তৌফিক দান করেছেন, সেই জন্য সবাই শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, ডুবে মোরা সোনার বাংলাদেশ। আমরাও চাই এই দেশের আসল সোনা হচ্ছে এই দেশের কৃষক, যে মাটিকে খনন করে সোনার ফসল উৎপাদন করে। যারা এখানে উপস্থিত হচ্ছেন তাদের প্রত্যেকের জন্য জোরে একটি করতালি আশা করছি। আপনারা পিছনে যারা আছেন তারা সবাই কি উপস্থিত হয়েছেন জুলাস ভাই, আর সেই জন্য জুলাস ভাইকে ফুল দিয়ে আমি নিজে বরণ করে নিচ্ছি স্বাক্ষরচন্দ্র বণিক স্যারের পক্ষ থেকে। আসেন, স্যারদের জন্য জোরে একটি করতালি আশা করছি। এখানে আরো দুজন ম্যাডাম উপস্থিত হয়েছেন যারা নিরলসভাবে আপনাদের জন্যই কিন্তু কাজ করছে। বা যে কথাগুলো বলবো, এখানে আমার চাইতে অনেক জ্ঞানী গুণী এবং আমার চাইতে অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এখানে উপস্থিত আছে। একটি বীজ বপনের মাধ্যমেই আমাদের এই কৃষিকাজ শুরু হয়। কিসের মাধ্যমে? একটি বীজ বপনের মাধ্যমে। যে একটি বীজ বপনের মাধ্যমে কৃষিকাজ শুরু হয়, তখন থেকে আমাদের সভ্যতা শুরু হয়। আমরা নতুন করে খানা খেতে শিখি, নতুন খাবার উৎপত্তি হচ্ছে, নতুন খাবার আমরা চিনতেছি, দেখতেছি এবং কি খাচ্ছি। এটা বলেছে কিন্তু ড্যানিয়েল ওয়েবস্টার। এবং গান্ধীজি বলেছিলেন ঘুষ নেওয়া অন্যায়, ঘুষ নেওয়া কি অন্যায়। এবার এখানে সরকারি কর্মচারীরা আছে, আপনারা আবার মনে করেন না যে আপনাদের বলছি। সরকারি চাকরিজীবীরা মনে করেছেন বা শুনেছেন যে ঘুষ নেওয়া অন্যায়, কি আয়
এটা কেন শুনেছিল? অর্থাৎ গান্ধীজি যখন বলেছিলেন তাদের কথাটা সে মনোযোগ দিয়ে শুনতে পারে নাই। তাহলে আমি আশা করবো আমি এখানে যখন কথা বলবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার আলোচনা যতটুকু থাকবে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি প্রত্যেকটি কথা আপনাদের কৃষিকাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। এখানে ছোট করে একটি ভিডিও আমি চালু করতে চাচ্ছি, আর যেটা আমাদের এখানে যারা কৃষকরা বসা আছেন যাদের সকালটা কিভাবে শুরু হয় আমি যা সেটাই তো তুলে ধরার চেষ্টা করেছি। যে না পাই আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই। 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 আমরা কৃষক সীমা নাই। আমরা কৃষক, আমাদের দুঃখের সীমা নাই। এই দুইটাকে বলা হয় প্রধান ফসল। যদিও পাট এখনকার ফসল তা সত্ত্বেও গমের কিন্তু বিশাল বড় একটা মার্কেট রয়েছে। অনেক এলাকায় এখন গম চাষ হয় না, অনেক এলাকায় গম চাষ হয়। এই গম চাষের পাশাপাশি প্রধানের পাশাপাশি আমরা আরো অনেক জিনিস চাষ করছি। আলু, রসুন, পেঁয়াজ, তরমুজ, অর্থাৎ এলাকা ভিত্তিক আমরা বিভিন্ন ধরনের ফসল কিন্তু চাষাবাদ করছি কিনা? আপনাদের এলাকায় সবচেয়ে বেশি চাষাবাদ হয় কি? ইরি ধান। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ফসল দেখানোর জন্য, অর্থাৎ আমাদের বাংলাদেশে যে ফসলগুলো উৎপাদন হয় সেই ফসলগুলো দেখানোর চেষ্টা করেছি। এখানে প্রত্যেকটা ফসল, একটা ফসলও বাদ যায় নাই যেটা বাংলাদেশে চাষাবাদ হয় না। প্রত্যেকটা ফসল এখানে চাষাবাদ হয়। আচ্ছা, ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি প্রত্যেকটা ফসলকে। এইবার আমরা যে কৃষিকাজ করছি এই কৃষিকাজের মধ্যে আমরা আগে যেভাবে কৃষিকাজ করতাম, যখন আমরা ইরি ধান চাষ করতাম তখন কোনো ধরনের সারের ব্যবহারের প্রয়োজন ছিল না। মাটির উপরে বসা আছে, এইখানে যদি ধান চাষ করি বা কোন ফসলটা আমরা এখানে যদি চাষ করি কোনটা ভালো হবে এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। আবার অনেক অভিজ্ঞ কৃষক আছে মাটি ধরলেই বোঝে যে এই মাটিটা ভালো, এইখানে এইটা আবাদ করলে ফসল খুব ভালো হবে। আমরা মাটি মূলত জানি 4 ধরনের হয়: এঁটেল মাটি, বিলাই মাটি, লাল মাটি এবং দোআঁশ মাটি। এবং কৃষিকাজের জন্য সবচেয়ে উপযোগী মাটি হচ্ছে দোআঁশ মাটি। কি মাটি? দোআঁশ মাটি। দোআঁশ মাটিটা একদম গুড়ি গুড়ি হয়ে যায়, ধুলার মতো হয়ে যায়। এই কারণে মাটিটা যখন মই দেয় তখন একদম মিশে যায়। আচ্ছা, এবং এই দোআঁশ মাটির মধ্যে প্রয়োজনীয় যে অণুজীবগুলো থাকা প্রয়োজন সেই অণুজীবগুলোও থাকে। বর্তমানের কৃষকের অবস্থা ঠিক এরকমটাই তো, না এর চাইতে ভিন্ন কিছু হয়? সারাদিন পরিশ্রম করলাম, বাজারে গিয়ে যখন বিক্রি করতে যাই তখন মাথায় হাত দিয়ে বসে থাকতে হয় না? যে এরপর আল্লাহর নামে কিরা করলাম, এরপর আর তরমুজ দিব না, এরপর আর আলু চাষ করবো না, তো শেষ, লস দিয়ে সব শেষ, এবার কৃষিকাজ আর করবো না। এবার সে যদি 5 কানি জমি চাষ করে এবার চিন্তা করে ঘরের আমার যতটুকু চাল দরকার ততটুকু আবাদ করলে আমার কি বাইরে বিক্রি করার বাবা কোনো দরকার নেই। বাট আমরা যেটা চাই যে এই কৃষকরা যদি ভালো থাকে আমাদের এই বাংলাদেশ সহ বহির্বিশ্বের প্রত্যেকটা সেক্টরের মানুষ কিন্তু ভালো থাকবে। আমরা যারা শহরে জীবনযাপন করি আমরা ধান চাষ করি কিন্তু আমরা তো ভাত খাই, তাহলে এই চালটা কোথা থেকে যায়? এই কৃষকদের কাছ থেকে কিন্তু আমাদের শহর অঞ্চলে যাচ্ছে। এখন বাজারের দিকে তাকালে বাবা রে বাবা, 100 টাকার নিচে কোনো সবজি নাই, আছে? এটা কেন হয়? অর্থাৎ কি হয়, যখন লাইসেন্স পায় তখন না তুমি কৃষক হিসেবে কি সার্টিফাইড, কিন্তু আল্লাহর রহমত আমাদের দেশে কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না। আমরা যারা স্বল্প শিক্ষিত লোক বা অল্প পড়াশোনা করি তারাই কিন্তু কৃষিকাজ করছে। এখন বর্তমান সাথে নিয়ে বিএসসি করেছেন বা অনার্স করেছেন, কিন্তু সে এখন অগ্রসর ভূমিকা পালন করার জন্য ডিলার নিয়েছেন কিন্তু পেস্টিসাইডের, অর্থাৎ কৃষকদের সাথে থাকার জন্য। অর্থাৎ এইভাবে কিন্তু শিক্ষিত ছেলেপেলে এখন কৃষিকাজের দিকে আসতেছে। এখন দেখবেন অনেকেই বিএ পাস করেছে, গরুর ফার্ম করতেছে, অনেকে ড্রাগন চাষ করতেছে, অনেক ইউরিয়া সার কিন্তু আসলে কম দামি না।
ইউরিয়া সার। আচ্ছা, তাহলে আমাদের সারের ব্যবহারও কি, এবং সঠিক সময় কীটনাশক ব্যবহার। আমরা অনেক সময় সঠিক সময় কীটনাশক ব্যবহার করি না, এবং সঠিক পরিচর্যা। উদ্ভিদের খাদ্য কি, আমরা যেভাবে মুখ দিয়ে খাই, ফসলে কিন্তু তার শিকড় দিয়ে এবং কাণ্ড দিয়ে খাদ্য গ্রহণ করে ক্লোরোফিলের মাধ্যমে। 16টি খাবারের মধ্যে 3টি খাবার আমরা পাই ফ্রি, অটোমেটিকলি পাই। দেখেন, কোন সেক্টরের মানুষের প্রতি, প্রত্যেকটা সেক্টরের মানুষের প্রতি আল্লাহর রহমত আছে, কিন্তু পটাশ, জিপসাম, জৈব, এই 4টাকে বলা হয় কি প্রধান খাবার। কি বলা হয়? এই 4টাকে বলা হয় ফসলের প্রধান খাবার। বৃষ্টি হয়, এর পরের দিন সকালে দেখবেন ফসলের চেহারাটা কিন্তু অন্যরকম, ঝকঝকে চেহারাটা। আবার যদি অতিবৃষ্টি হয়, বৃষ্টি বেশি হয়, তখন দেখবেন গাছ ভাঙে গেছে, ঝুলে গেছে, মাথা নেতায় গেছে, হয় না এরকম? তাহলে পরিমাণ মতো যদি বৃষ্টি হয়, সেখান থেকে খাদ্য যেটা গ্রহণ করে ফসল, সেটা হচ্ছে নাইট্রোজেন। কি গ্রহণ করে? এবং এই নাইট্রোজেনটা গ্রহণ করে ফসল তার কাণ্ড দিয়ে। কি দিয়ে? সকল শ্বাসে গ্রহণ করতে পারে তার শিকড় দিয়ে, কিন্তু নাইট্রোজেনটা সে অনেক সময় কি দিয়ে গ্রহণ করে? কাণ্ড দিয়ে গ্রহণ করে। এখন এই ইউরিয়া সারের স্বাদ কি আমরা জানি? ইউরিয়া সারের স্বাদ বল তিতা। ইউরিয়া সারের স্বাদ কি? জিহ্বায় কেউ লাগাইছেন? লাগাইলে দেখবেন ক্ষতি। আমরা বিল থেকে অনেক মাছ পাইতাম না? মাছ আছে, মাছও এখন পাওয়া যায় না। অর্থাৎ মাটিটা এত পরিমাণ বিষাক্ত আমরা করেছি, যেখানে এখন যোগও নাই, মাছও নাই। যোগ কিন্তু ফসলের জন্য উপকারী। এবার দেখেন, এত পরিমাণ কীটনাশক আমরা ব্যবহার করছি, করতো না? এখন মৌমাছি চাক করে, মৌমাছি নেই, কারণ এই যে অতিরিক্ত সারের ব্যবহার। তাহলে আমাদের প্রয়োজন কি পরিমাণ মতো ইউরিয়া সার ব্যবহার করা। এতে কি হবে? আপনার জমিটা ভালো থাকবে এবং আপনার উৎপাদনও। জেবা ন্যাচারাল দস্তগম্ব, এটার মধ্যে আমি ঠিক যেই জিনিসগুলো লিখেছি, এই জিনিসগুলো এটার মধ্যে আছে, একটা প্যাকেটের মধ্যে আছে। আমরা ইরি ধান অনেক সময় ভ্রূণ ব্যবহার করি না? করি কিনা? না আপনাদের এলাকায় করে না? করে। তাহলে এটার মধ্যে ভ্রূণও আছে। আবার অনেকে আলুর জন্য আলাদাভাবে দস্তা ব্যবহার করে না? এটার মধ্যে দস্তাও আছে। তাহলে আপনি আলাদা আলাদা ভাবে যদি 1 কেজি মিলাইতে যান, তাহলে আপনার 700 থেকে 800 টাকা খরচ যাবে। কত টাকা? 700 থেকে 800 টাকা খরচ যাবে। সেইখানে জেবা শপ লিমিটেড এবং আমাদের জেবা শপের যে প্রতিষ্ঠাতা এমডি বাকিরুল ইসলাম স্যার অনেক গবেষণা করে এই প্রোডাক্টটি নিয়ে এসেছেন। স্যারের জন্য জোরে একটি করতালি আশা করছি। এবং এই প্রোডাক্টটি আমি আমার বয়স খুব বেশি না, খুব অল্প, কিন্তু এতটুকু বয়সে আমি প্রায় 45টার উপরে জেলা উপজেলা। কৃষকের খরচ কমাবে, ফসলের উৎপাদন বাড়াবে, দেশের খাদ্য চাহিদা পূরণ করবে। এখন দেখেন, আমরা অনেক সময় বহিরাগত দেশ থেকে পেঁয়াজ আমদানি করি না ভাই? আমাদের দেশে কি পেঁয়াজ উৎপাদন কম হয়? উত্তরবঙ্গে যদি আপনি যান, দেখবেন সব পেঁয়াজ আর রসুন। তাহলে আমাদের দেশে তো উৎপাদন করে আমরা চাইলে বহিরাগত দেশে আমরা পাঠাইতে পারি। তাহলে বাহিরের দেশের উপরে আমাদের নির্ভরশীলতা থাকার দরকার নাই। শুধু আমাদের এই জিনিসটা করতে, আমাদের উৎপাদনটা বাড়াইতে হবে। আমাদের দেশে কি কৃষি জমি কম? আমাদের দেশে কৃষক কম? সরকারি তথ্য অনুযায়ী প্রায় 3.5 কোটি কৃষক আছে। কত? 3.5 কোটির উপরে কৃষক আছে। তাহলে এরা যদি কৃষি কাজ করে, আমাদের বাহির থেকে পেঁয়াজ আনার দরকার আছে? রসুন আনার দরকার আছে? কোনো কিছুই আনার দরকার নাই। আমরা বরঞ্চ চাইলে এটা বাইরে পাঠাইতে পারি।